প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর, পরিবার বলছে এসআইআরের কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন। লক্ষ্মী ভাণ্ডার হলো একটা ফাঁদ, বিপদ ডেকে আনবে। মোদি মমতা দুজনকেই সতর্ক করল আর্থিক সমীক্ষা। কোমরে আঁচল গুঁজে সীতারামন, গিন্নিদের খরচ কমাতে চাইছে এবার সীতারামন। সিপিএম বিভ্রান্তি থাকে, তৃতীয় পক্ষের জোট প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ। এসআইআর প্রক্রিয়া নিয়ে গণ্ডগোল পাকাচ্ছে তৃণমূল এবং একটি গভীর চক্রান্ত করছে, প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে, আনন্দপুর কাণ্ড নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। এরপরে আসি বিস্তারিত খবরে। তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর, পরিবার বলছে এসআইআরের কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন ফের এক বিএলওর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এবার ঘটনাস্থল উত্তরবঙ্গের শিলিগুড়ি। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিলেন শিক্ষকের। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির সেবক এলাকায় তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন শিক্ষক সর্বণ কাহার, এমনই দাবি করছেন তার পরিবার। মৃত সর্বণ কাহারের বয়স ছিল 42 বছর। তিনি শিলিগুড়ির পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি ব্লক লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসেবেও কাজ করছিলেন। রাজ্য জুড়ে যখন এসআইআরের গুরুত্বপূর্ণ ধাপ চলছে, এনিমিনেশন ফর্ম বিলি সম্পূর্ণ, খসড়া তালিকা প্রকাশ এবং শুনানির কাজ চলছে, ঠিক সেই সময় এই মৃত্যুর ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল প্রশাসনিক কাজের চাপ নিয়ে। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই এসআইআরের কাজ নিয়ে মানসিক চাপে ভুগছিলেন সর্বণ। নিয়মিত স্কুলের দায়িত্ব সামলানোর পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত কাজ, শুনানি এবং রিপোর্টিং সব মিলিয়ে চাপ ক্রমেই বাড়ছিল। এই চাপ সামলাতে না পেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সর্বণ। বিকেলে 4:30 নাগাদ স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে তিস্তা নদীতে ঝাঁপ দিতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সেবক থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টার পর নদী থেকে সর্বণের দেহ উদ্ধার করা হয় এবং তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ও আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজ্য জুড়ে ইতিমধ্যে একাধিক বিএলওর মৃত্যু নিয়ে বিতর্ক চলছে। কোথাও আত্মহত্যা, কোথাও আবার অসুস্থ হয়ে মৃত্যুর খবর আসছে সামনে। শিলিগুড়ির এই ঘটনা সেই বিতর্ককে আরও উস্কে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল। খবর পেয়ে রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি মৃতর পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার এসআইআর প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের ওপর চাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। এরপরে যে খবরে আসি, লক্ষ্মী ভাণ্ডার হলো একটা ফাঁদ, বিপদ ডেকে আনবে। মোদি হোক বা মমতা, দুজনকেই সতর্ক করল আর্থিক সমীক্ষা। এই সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও প্রযোজ্য। কেন এই অশনি সংকেত? সমীক্ষার যুক্তি কী? গত বিধানসভা ভোটের ইস্তাহারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক রাজনৈতিক পণ্ডিত মনে করেন এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস। তারপর থেকে রাজ্যে রাজ্যে এ ধরনের প্রকল্প সংক্রামক হয়ে গেছে। একদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ধরনের প্রকল্পকে খয়রাতি, ভোট কেনা অস্ত্র বলে সমালোচনা করলেও পরে তার দলই ঠেলায় পড়ে এই স্রোতে গা ভাসিয়েছে, যার সর্বশেষ নমুনা দেখা গেছে বিহার ভোটের মুখে। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, এই নামে বিহারে নির্বাচনের আগে 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে সরাসরি 10 লক্ষ টাকা করে পাঠিয়েছে নীতিশ এবং বিজেপি সরকার। প্রধানমন্ত্রী মোদী সেই প্রকল্পের উদ্বোধন করেছেন ঘটা করে। কিন্তু ইকোনমিক সার্ভের মতে বিভিন্ন রাজ্যে চালু হওয়া তথাকথিত নিঃশর্ত নগদ সহায়তা প্রকল্পগুলি ভবিষ্যতে পুঁজি খাতে বিনিয়োগ কমিয়ে দিতে পারে এবং এই ক্ষয়রাতি রাজ্য অর্থনীতিকে ঠেলে দিতে পারে দীর্ঘমেয়াদী ঝুঁকির দিকে। আর্থিক সমীক্ষা অবশ্য স্বীকার করছে নগদ সহায়তা প্রকল্পগুলি স্বল্পমেয়াদের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলিকে তাৎক্ষণিক সহায়তা দেয়। তবে দীর্ঘদিন ধরে এবং বড় আকারে এই প্রকল্প চলতে থাকলে তা মধ্যমেয়াদী বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষত এর ফলে যখন কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও মানব সম্পদে বিনিয়োগে ধাক্কা খায়, তখন কিন্তু বিপর্যয় অনিবার্য।
আগামী রবিবার 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ভাষণের আগে দেশজুড়ে তুঙ্গে বাজেটের উত্তেজনা। এবার তার টানা নবম বাজেটে ভাষণ এবং প্রায় এক দশকের মধ্যে প্রথমবার রবিবার সংসদে পেশ হচ্ছে ভারতের কেন্দ্রীয় বাজেট। কথা অনুযায়ী 27 জানুয়ারি নর্থ ব্লকের বাজেটের ছাপাখানায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী হালুয়া অনুষ্ঠান। সংসদে 29 জানুয়ারি পেশ হচ্ছে ইকোনমিক সার্ভে, যাকে সরকারের পক্ষ থেকে ভারতের অর্থনৈতিক স্বাস্থ্য প্রতিবেদন হিসেবেই দেখা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী 2026 এবং 2027 অর্থবর্ষে ভারতের অর্থনীতি 6.8 থেকে 7.2% হারে বৃদ্ধি পেতে পারে। এরপরে যে খবরে আসি, সিপিএম বিভ্রান্তের মধ্যে আছে। তৃতীয় পক্ষের জোট প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে জোট রাজনীতি, কে কার সঙ্গে ঘর বাঁধবে সেই নিয়ে শুরু হয়েছে আলাপ এবং আলোচনা। শূন্যের লজ্জা এড়াতে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এই বৈঠক নিয়ে সিপিএমের অন্দরে ছড়িয়েছে বিদ্রোহের আগুন। বঙ্গর রাজনীতিতে তৃতীয় পক্ষের জোট হবে কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এ নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, জোট হবে কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু সিপিএম হয়তো জোটকে ঘেঁটে দিতে পারে। কোনো জোট তৈরি হোক সেটা তৃণমূল চায় না, তাই তাদের কাজে লাগানো হচ্ছে। সিপিএম সবসময় সব কিছুতেই বিভ্রান্তে থাকে। কেরালায় কংগ্রেসের সঙ্গে কি সম্পর্ক, বাংলায় কি সম্পর্ক, সবটা নিয়ে বিভ্রান্তি কাজ করছে। জোটে যাওয়ার পরে দেখা যায় দুজনেই শূন্য। তৃতীয় জোট হওয়ার কথা থাকলেও তা ভেস্তে দিতে পারে সিপিএম। নিউটাউনে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকের পর হুমায়ুন কবির বলেন, আলোচনা ইতিবাচক এবং ফলপ্রসূ। তবে সিপিএমের ভেতরে একাধিক প্রভাবশালী নেতা এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। ওনাদের বক্তব্য, অতীতে হুমায়ুন কবিরের একাধিক সাম্প্রদায়িক মন্তব্য দলের আদর্শ এবং রাজনৈতিক লাইনের সঙ্গে মেলে না। সেই কারণেই এই জোটকে তারা মোটেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ কলকাতা নেতাদের তরফে এই জোটের বিরুদ্ধে তীব্র আপত্তি উঠছে। পরিস্থিতি গুরুত্ব বুঝেই ইতিমধ্যে সিপিএমের অন্দরে একাধিক জরুরি বৈঠক ডাকা হয়েছে। এরপরে যে খবরে আসি, এসআইআর প্রক্রিয়ায় গণ্ডগোল পাকাচ্ছে তৃণমূল এবং এটি পরিকল্পিত চক্রান্ত। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। শুক্রবার সকালে নিউটাউনে খোশ মেজাজে দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, সেখানেই তিনি রাজ্যের চলা এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে অমিত শাহের রাজ্য সফর এবং আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। একাধিক ক্ষেত্রে তিনি রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একঘাত নিয়ে তিনি বলেন, কমিশনের সঙ্গে সংঘাত রাজ্যের। কমিশনের অনুমতি ছাড়া এসআইআরের কাজে নিযুক্ত 3 আইএস আধিকারিকের মধ্যে 2 জনকে বাড়তি দায়িত্ব এবং 1 জনকে বদলি করে নবান্ন। কমিশনের কঠোর নির্দেশ বদলি বাতিল করার। নবান্নের তরফে এখনই সেই নির্দেশ বাতিল না করে উল্টে কমিশনের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। এসআইআর প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে কি রাজ্য ইচ্ছা করেই কমিশনের সঙ্গে সংঘাত যেতে চাইছে? 3 আমলা নিয়ে বিতর্কের মধ্যে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। এরপরে তিনি বলেন, শুক্রবার কলকাতায় আসছেন অমিত শাহ। রাতে নিউটাউনে হোটেলের বৈঠক, শনিবার বারাকপুর এবং শিলিগুড়িতে সভা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পাঞ্চলগুলোকেই কেন বেছে নেওয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, অমিত শাহের এই বাংলা সফর মূলত কর্মী সভার জন্য। দলের নেতা কর্মীদের সঙ্গে ভোটের কৌশল বিনিময় করবেন। পাশাপাশি তিনি বলেন, প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় শিল্প হচ্ছে, এই রাজ্যে কেন হচ্ছে না? বাংলায় শিল্পই ভোটের এজেন্ডা হতে পারে। মৃত্যুপুরী আনন্দপুরে ডেকোরেটসের মালিক গ্রেপ্তার হলেও এখনও মোমো কোম্পানির কেউ গ্রেপ্তার নয়। তিনি বলেন, আগুন তো দুদিকেই লেগেছিল। সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, টিএমসি এখানে কাটমানি নিয়েছিল, তাই আসল সমস্যায় যাচ্ছে না, নজর ঘোরাতেই এই গ্রেপ্তার। এই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। যদিও বৃহস্পতিবার রাতেই ওয়াও মোমোর 2 ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে, আনন্দপুর কাণ্ডে বড় প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডে ঘটনার পর জারি হয়েছে 163 ধারা। সেই পরিস্থিতির মধ্যেই কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে আদালতের নির্দেশে পথে শুক্রবার মিছিল করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক এবং নেতারা। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে হাঁটতে দেখা যায় শুভেন্দু বাবুকে, আর তা ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। শুভেন্দুর হাতে থাকা প্লাকার্ডে সাঁটানো ছবিতে মুখ্যমন্ত্রীকে বিদেশে এক রাস্তায় হাঁটতে দেখা যায়। প্লাকার্ডে লেখা, ছবি কথা বলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন,
মুখ্যমন্ত্রীর সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি সেই মোমো কোম্পানির মালিক, যার গুদাম সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ, ডেকোরেটসের গুদামের মালিক গঙ্গাধর দাস গ্রেপ্তার হলেও মোমো কারখানার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওনার প্রশ্ন, কর্মচারী এবং গুদাম মালিককে ধরা হলে মোমো সংস্থার মালিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? শুক্রবার পুলিশ মোমো কারখানার ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে না যাওয়া নিয়ে কটাক্ষ করেন। উনি বলেন, ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রী বাড়ি 10 কিলোমিটারের মধ্যে, তবু তিনি সেখানে যাননি। শুভেন্দুবাবুর অভিযোগ, ক্ষতিগ্রস্তরা তার ভোট ব্যাংক নষ্ট বলেই তিনি রাজধর্ম পালন করেননি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুর বক্তব্য, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং নজরদারি ঘাটতি, যার দায় প্রশাসনকেই নিতে হবে। পাশাপাশি ওনার অভিযোগ, তাকে আটকানোর উদ্দেশ্যেই এলাকায় 163 ধারা জারি করা হয়েছে। এরপরে যে খবরে আসি, কোনো ঘটনাই আকস্মিক নয়। 5 দিন পর আনন্দপুরে গিয়ে সাতকাহন রাজ্যপাল। 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করার পরই রাজ্যপাল এই প্রসঙ্গে মুখ খোলেন। তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তারপরই এদিন বেলায় রাজ্যপাল আনন্দপুরে পৌঁছন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, কোনো ঘটনাই আকস্মিক নয়, প্রত্যেকটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। প্রশাসনকে আরও বেশি সতর্ক এবং দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে জনবহুল জায়গাগুলিতে। এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।